আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5। জানিয়ে দেব জাতিসংঘের মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো। এছাড়া রয়েছে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের জন্য ব্যবহার করবে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ জানিয়ে দেব কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খার্কিভের শিল্পাঞ্চলে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 5 জন নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। হামলায় একটি প্রিন্টিং কারখানায় আগুন ধরে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই হামলার পর থেকে আরও 5 জন নিখোঁজ রয়েছেন বলে খার্কিভের মেয়র ইয়োর তেহকব জানিয়েছেন। ওই দিন স্থানীয় রাত 11টার দিকে টেলিগ্রাম অ্যাপে পোস্ট করা এক চিঠিতে তিনি জানান, খার্কিভের গোলাবর্ষণ করা হচ্ছে, শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটছে। খার্কিভ অঞ্চলের উত্তরে রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে। অঞ্চলটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের খুবই কাছে। 2 বছর ধরে চলা যুদ্ধে এখন নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। বুধবার বিকেলে খার্কিভ শহরের শিল্পাঞ্চলে একটি বহুতল ভবনে রাশিয়ার X-59 ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স। খার্কিভের অঞ্চলের পুলিশ প্রধান ভ্লাদিমির তিমোশকো পুলিশ টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, ভবনটিতে কারখানা ও দপ্তর ছিল। মেয়র তেরেখব বলেন, 5 জন নিহত হওয়ার পাশাপাশি আরও 5 জন নিখোঁজ রয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় পরপরই ভবন জুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনটিতে প্রিন্টিং কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। এই ভবনের পাশাপাশি শিল্পাঞ্চলের একটি ফার্নিচার ও একটি রঙের কারখানায় আগুনের হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটি উপযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এমন হামলা সম্ভব হয়েছে। এ বিষয়ে মিত্র দেশগুলোর সহায়তা চেয়েছিলেন তিনি। এদিকে জাতিসংঘের মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খরচা প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাশ হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় 11 দেশ, বিপক্ষে দেয় 3 দেশ, আর ভোট দেওয়া থেকে বিরতি থাকে একটি দেশ। ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের উপর কোনো চাপ তৈরি করছে না বলে অভিযোগ করেছে মস্কো। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, এই খরচাটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে ও এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে। এদিকে কাতারে ফের যুদ্ধবিরতি ও জিম্মির বিষয়ে মুক্তির আলোচনা চলছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমরা যত দ্রুতই সম্ভব চুক্তিতে পৌঁছাবো, তবে এখনও চ্যালেঞ্জ রয়েছে। এই মুহূর্তে ব্লিংকেন ইসরায়েলে সফর করছেন। সেখানে তিনি যুদ্ধবিরতির কার্যকর হওয়ার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন। এদিকে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের জন্য ব্যবহার করবে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতাকর্মীরা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত শীর্ষ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েন। মূলত বর্তমানে ইউক্রেনের গোলাবারুদের সংকট নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, পরিকল্পনা চূড়ান্ত হলে জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনের জন্য বছরে প্রায় $330 কোটি ব্যবস্থা হতে পারে। এরই মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রায় 20,000 কোটি ইউরো সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর নেতাদের দাবি, জব্দ করা রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফা ব্যবহারের পরিকল্পনাটি বৈধ। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছেন, তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ও প্রতিশোধের জন্য অন্যান্য পদ্ধতি ব্যবহার করবে। পশ্চিমে আটক থাকা সব রুশ সম্পদের প্রায় 70% ব্যাংক সিকিউরিটি বা নগদ হিসেবে রক্ষিত রয়েছে বেলজিয়ামের কেন্দ্রীয় সিকিউরিটিজ ডিপোজিটরি ইউরোক্লিয়ারে। এর মূল্য প্রায় 190 বিলিয়ন ইউরো। যদিও এর আগে বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। ইউরোপীয় ইউনিয়নের এই প্রস্তাবটি পাশ হলে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও তিক্ত হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কারণ বিষয়টির জেরে এরই মধ্যে ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ সেনারা। এদিকে নতুন করে 6 বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। এই জয়ের মাধ্যমে রাশিয়ার উপর পুতিনের নতুন নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। গত 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ।
দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের ব্যাপারে ক্ষয়ক্ষতি হয়েছে দেশেরই। ইউক্রেন যুদ্ধে 3 লাখেরও বেশি সেনা আহত হতাহত হয়েছেন লাখো লাখো বেসামরিক নাগরিক। সংঘাতের প্রথম বছরই ব্যাপক ধস নামে ইউক্রেনের অর্থনীতিতে। তবে চাপ সামলে প্রথম থেকেই কূটনৈতিক কৌশল, সামরিক এবং আর্থিক সহযোগিতা ইউক্রেনকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলে যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা। অন্যদিকে চাপে রাখতে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সব দেশ। তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন থেকে মনোযোগ অনেকটাই সরে আসে তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের। সেই সঙ্গে সুযোগ বুঝে পশ্চিমা দেশগুলো মুখ ফিরিয়ে নিতে শুরু করে। এরই মধ্যে রুশ বাহিনীরও হামলা জোরদার করে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরে রাশিয়ার জব্দ করা সম্পদের নিয়ন্ত্রণ ইউক্রেনকে দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানায় কিয়েভ। এরই অর্থ দেশের অর্থ পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যবহার করতে পারবে বলেও জানায় জেলেনস্কি প্রশাসন। সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবারে এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। এর আগে একটি ভার্চুয়াল ভিডিও বার্তায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনের গোলাবারুদের সংকট ইউরোপের জন্য অপমানজনক। ইউরোপে আরও অনেক বেশি কিছু দিতে পারে তা প্রমাণ করার মোক্ষম সময় এখনই। কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল দিল্লি। মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। শুক্রবার পুলিশের সঙ্গে আপ নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও সহ 4 দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে এএপি। এদিকে অবগতির দুর্নীতির মামলায় গ্রেফতার ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে অবগতি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়ালের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের হাজির করেছে। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবেরী বাজওয়ার এজলাসে মামলার শুনানির সময় মুখ্যমন্ত্রীকে আরও 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। 28 মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এপির কর্মসূচি থেকে বিশৃঙ্খলা ছড়ানোর শঙ্কা থেকে দিল্লির নিরাপত্তা আগে থেকে জোরদার করা হয়েছে। বিজেপির সদর দপ্তরের সামনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্য দিল্লির গাড়িতে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের পরামর্শে আইটিও মেট্রো স্টেশনে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের ইস্যুতে শুক্রবার সকাল থেকে এপির বিক্ষোভে উত্তাল ছিল দিল্লির মুখ্যমন্ত্রী এবং এর গ্রেফতারের প্রতিবাদে সকাল 10টা থেকে বিজেপি সদর দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল এপি। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি এবং এএপির সদর দপ্তর অবস্থিত। পরিস্থিতি বিবেচনায় দীনদয়াল উপাধ্যায় মার্গে 144 ধারা জারি করেন দিল্লির পুলিশের ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন। পুলিশের সঙ্গে এএপির নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছেন। দিল্লির মন্ত্রী ও এপি নেত্রী আতিশির সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়েছে পুলিশের। শুক্রবার থেকে আইটিওর কাছে বিক্ষোভের সময় আটক করা হয় দিল্লির মন্ত্রী আপ নেত্রী আতিশি মালোনাকে। এরপর আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হারসা বাইন্সকে এবং দিল্লির আরেক মন্ত্রী ইমরান হোসেনকে। এএপির নেতানেত্রীরা বলেছেন, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করলেও পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। দিল্লিতে এপির আহ্বায়ক কেজরিওয়াল মন্ত্রিসভার অন্যতম সদস্য গোপাল রায়ের গ্রেফতারকে গণহত্যার, গণতন্ত্রের হত্যা এবং স্বৈরাচারের ঘোষণা বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, যারা যারা বিজেপি স্বৈরাচারী নীতির বিরুদ্ধে তারা সবাই এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিন।